হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম শোনা কথায় তোমাদের সাথে দারুণ একটি ঘটনা শেয়ার করতে। আর আজকে রাতে প্রথমেই তোমাদের অ্যালার্ট করে দিই, ঠিক রাত 10:30 থেকে 11টার মধ্যে একটি দুর্দান্ত ভয়ের লোমহর্ষক ঘটনা ফুটেজ সহ আসছে। যে পুকুর ভয়ঙ্কর এক ইতিহাস রেখে দিয়েছে, যে পুরনো বহু বছরের একটি পুরনো বাড়ি, তার অনেক ইতিহাস এখনো পর্যন্ত ঘটে চলেছে। সব নিয়ে আসবো আজকে রাতে বেঙ্গলি ব্লগার শোনায়। এখন এর ঘটনাটা মিতালি ভট্টাচার্যজি দিদিভাই পাঠিয়েছেন। দিদিভাই জানিয়েছেন, শোনা, আপনাকে আমার প্রথম প্রণাম। আপনি অনেক কিছু জানেন, সেটা আমি আপনাকে দেখলেই বুঝতে পারি। আজকে একটি ঘটনা আপনাকে আমি পাঠাচ্ছি। যদি আপনার মনে হয় ঘটনাটি আপনি আপনার ইউটিউব পরিবারের সকল মানুষের সাথে শেয়ার করবেন, আমার অনুমতি রইল, আপনি অবশ্যই শেয়ার করুন। আমাদের মিতালি দিদিভাই জানান, আমার বাড়িতে অদ্ভুত অদ্ভুত কিছু কার্যকলাপ হতেই থাকে। আমি কাউকে বললে আমার কথা কেউ বিশ্বাস করে না, কেউ না, না আমার মেয়ে, না আমার হাজবেন্ড, না কেউ না। আমি রীতিমতো একা জর্জরিত হয়ে গেছি। আমি নিজে বুঝতে পারছি না যে আমি কাকে বলবো, কি করলে আমার এই সমস্যা থেকে আমি মুক্তি পাবো। মিতালি ভট্টাচার্যজি দিদিভাই আমার সাথে যোগাযোগ করেছেন। উনি বলেছেন, তুমি আমাকে তোমার মতো করে মায়ের আশীর্বাদ তো পাঠাবেই, সাথে আমার বাড়ির ভৌতিক অভিজ্ঞতা তুমি তোমার ইউটিউব পরিবারের সকল শ্রোতা বন্ধুদের শোনাবে। দিদিভাই শুধুমাত্র ফুটেজ দিতে পারেননি, কারণ ওনার হাজবেন্ড যদি জানতে পারেন বিষয়টা অন্যরকম হবে। যার কারণে এবার ঘটনায় আসি। দিদিভাই বলেন, বাড়িটা কেনা হয় প্রায় 8 বছর হয়ে গেছে। বাড়িটা কেনার পর আমরা কিন্তু কলকাতায় থাকতাম না। তখন আমার হাজবেন্ডের সাথে আমি অন্ধ্রপ্রদেশে থাকতাম। আমার হাজবেন্ড ওখানে জব করতেন। আমরা বাড়িটা কিনে বিগত ফেলে রেখে দিই, ধরে নাও 5 বছরের ওপরে। তারপর আমরা বাড়িতে এই 3 বছর হচ্ছে আমরা বাড়িটা গৃহপ্রবেশ করে ঢুকি। তবে বাড়িটা নতুন বাড়ি না, বাড়িতে আগে একজন বৃদ্ধা আর তার ছেলে বসবাস করত। তার ছেলেটি একটি রোগে মারা যান, তারপর মা করোনার সময় মারা যান। এবার ঘটনাটা ঘটে যখন বাড়িটা আমরা কিনেছিলাম, তখন মা ছেলে কিন্তু বাড়ির মধ্যেই থাকতেন। কোথায় যাবেন? তো ছেলেটি বলেছিলেন যে, দিদি আমরা বাড়িতে থাকি, আমরা দেখাশোনা করি, বাড়িটা পড়ে থাকবে। কলকাতার অবস্থা তো জানোই, কখন আবার কে এসে দখলদারি করে নেবে। তার জন্য সেই ছেলেটি বলেছিলেন যে, আমার মা তো অসুস্থ, আমার মা আমি এখানে থাকি, আপনারা বাড়িটা কিনে আপনাদেরই সব কিছু দলিলপত্র হয়ে যায়, কিন্তু আমরা থাকি, আমরা দেখাশোনা করি, আমরা ওই সকালবেলা উঠে উঠোন পরিষ্কার করা, ছেলেটি যাবতীয় করতো, ছেলেটি রান্না বান্না সব করতো। তো তখন আমাদের দিদিভাইকে বলেন ছেলেটি যে, কোনো অসুবিধা নেই, আমরা থাকি, আপনারা আসলে পারে আমরা তখন চলে যাব অন্যত্র। তা আমি তখন বলেছিলাম যে, তুমি আর তোমার মা আমাদের বাড়িতে অনায়াসে একটি রুমের মধ্যে থাকতে পারো, কারণ বাড়িটা তো অনেক বড়, আর আমরা তো মাত্র 3 জন মানুষ। সেখানে দাঁড়িয়ে আমার এত বড় ঘরও লাগে না। আজকে যতই হোক, তারা তাদের ডাক্তারের চিকিৎসার জন্য বাড়িটা বিক্রি করে দেয়। মানে ছেলেটিও অসুস্থ ছিল, মাটি তার থেকেও বেশি, দুজনেই চিকিৎসার জন্য অ্যাকচুয়ালিও বাড়িটা ওনারা বেচে দেয়। ওনাদের অ্যাকচুয়ালি মা ছেলের সামর্থ্যই ছিল না যে ওনারা ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে খাবে। তো সেখানে দাঁড়িয়ে ওনাদের কিন্তু ওই একটাই মাত্র সমস্যা ছিল। তা আমাদের মিতালি দিদিভাই বলেছিলেন যে, যতদিন ভাই তুমি চাও মাকে নিয়ে আমার বাড়িতে থাকতে পারো। এটা কেউ বলে না দিদিভাই কতটা উদার মনের, কতটা ভালো মন মানসিকতার মানুষ, তার পরিচয়টা কথাতেই বোঝা যাচ্ছে।
কিন্তু দুর্ভাগ্যবশত তারা মারা যান। দিদিভাই বলেন যখন ওনারা মারা যান তারপরেই আমরা কিন্তু এখানে আসবো আগেই বলে দিয়েছিলাম, কিন্তু আমরা কোনো খবর পাইনি। যখন ছেলেটি মারা যান, মায়ের আগে ছেলেটি মারা যান, তখন খবর পেয়েছিলাম। তো তখন আমার হাজবেন্ড একদিনের ছুটিতে ফ্লাইটে এসে বাড়িঘর দেখে ওনাদের কিছু টাকা পয়সা দিয়ে ছেলেটির কাজকর্ম করে আমার হাজবেন্ড কিন্তু একদিনের মধ্যে চলে যান। কিন্তু ওনার মা করোনার সময় যখন মারা যান তখন কিন্তু আমাদের কাছে কেউ খবর দেননি, আমরা জানতাম না। তো করোনার সময় ওনার মায়ের কলকাতার সেই বাড়ি থেকে পচা গলা দেহ উদ্ধার হয়। দিদিভাই বলেন আমি যদি বাড়ির অ্যাড্রেসটা এখানে বলি তাহলে সবাই হয়তো চিনতে পারবে, কারণ এটা শুধু আমি বলছি না, এটা নিউজ পেপার অথবা টিভিতেও আসে, টিভি নিউজেও রিপোর্টার দিয়েছিল। তো নিউজ চ্যানেলেও এই খবরটা ছড়ায় যখন পচে গলে মৃতদেহটি থাকে যখন উদ্ধার হয়। এবার কথা হচ্ছে এখানে যে কাজ যে উনি মারা গেছেন, ভদ্রমহিলা বয়স্ক বৃদ্ধা যিনি মারা গেছেন, সেই বাড়ির যে একটা ঊর্জা থাকে সেটা না খারাপ হয়ে যায়। দিদিভাই বলেন যখন আমি বাড়িতে আসি তখনই আমার ওনার ঘরটা, বেসিক্যালি একমাত্র ওনার ঘরটা যেখানে উনি থাকতেন, একটা অন্যরকম আমার ফিল হতো ওই রুমটার মধ্যে। জানি না কেন আমার একটা অন্যরকম ফিল হতো। তো বহুবার আমার হাজব্যান্ডকে আমি বলেছি, আমার হাজব্যান্ড আমাকে বলতো আসলে যতই হোক বাড়িটা ওনাদের ছিল, ওনারা বিক্রি করে দিয়েছিল মেডিসিন খাবার জন্য, চিকিৎসার জন্য, কিন্তু উনি যেইভাবে মারা গেছিলেন তো সেখানে গিয়ে একটা পুজোর আমাদের খুব দরকার। তো দিদিভাই জানান আমরা কিন্তু বাড়িতে দাদাভাই খুব তাড়াতাড়ি একটি বাড়িতে হোম যজ্ঞ করে কীর্তন দিয়ে নারায়ণ পুজো দেওয়া হয়। পুজো হলো, পুজো হওয়ার পর বাড়িতে মোটামুটি একটু ভালো লাগতো, সেরকম কোনো প্রবলেম হতো না। কিন্তু এই যে আমার সন্তানটি, আমার হাজবেন্ডটি কোনো রকম কিছু ফিল করে না। দিদিভাই বলেন যখন আমার সন্তানটি চলে যায় কলেজে, আমার হাজবেন্ড চলে যায় যখন আলিপুরে এখন কাজ করছে থেকে ওখানে ডিপার্টমেন্টে, আমি যখন বাড়িতে একা থাকি তখন আমার মনে হয় যে কোনো বৃদ্ধা মহিলা কাশছে, খুব কাশছে, খুব খুব করে, যেরকম রুমাল চেপে যদি কেউ কাশে ঠিক এই রকমভাবে একটা কাশির শব্দ অনবরত শোনা যায়। অনেক সময় আমার খুব ভালো করে মনে আছে, আমার তো কোনো ছেলে নেই, আমার হাজব্যান্ড অবভিয়াসলি আমাকে মা বলে রাখবে না, ঠিক মনে হয় যেন আমাদের বাইরের গ্রিলের গেটটা কেউ খুললো, খুলে এসে ঠিক যেখানে মা ছেলে থাকতো ওই ঘরটার বাইরে মনে হয় ও মা, মা দরজা খোলো, ঠিক এই রকম একটা শব্দ আমি প্রায় শুনতে পাই যখন বাড়িতে আমার কেউ থাকে না। তাহলে এরকমভাবে কে ডাকে, কে এরকমভাবে ডাকে? আমার তো মেয়ে, আমার তো ছেলে না, আমার তো একটি মেয়ে, তাহলে ছেলের গলা। আর এইও না যে আশেপাশে কেউ কাউকে ডাকে, এটাও হতে পারে না, কারণ আমি যেখানে থাকি মোটামুটি সব দুদিকে না বড় বড় পাঁচিল তোলা, যার যার মতো বাড়ি। কলকাতা শহরে ওরকম গায়ে গায়ে বাড়ি ওই লোকালিটিতে নেই, ওটা একটা হাই সোসাইটি মেনটেন করা একটা জায়গা। তো আমি বহুবার আমার মেয়েকে বলেছি, কলেজ থেকে ফিরলে মেয়েকে আমি বহুবার বলেছি, আমার মেয়ে বলে মা আসলে ওনারা তো এই বাড়িটায় ছিলেন, ওনাদেরই তো বাড়িটা ছিলেন, তো ওনারা মারা যাওয়ার পর তোমার একটা মনে ধারণা, মানে ভুল ধারণা ঢুকে গেছে, যেটা আমার মেয়ের কথা। কিন্তু আমি বোঝাতে পারছি না যে এটা আমার ভুল ধারণা হতে পারে না, এটা অরিজিনালি ঘটছে, এটা ভুল ধারণা না। কিন্তু কিন্তু কেউ তো আমার কথা বিশ্বাস করে না। আমাকে দিদিভাই পুরো বাড়ির ভিডিও করে পাঠিয়েছেন। আর বেসিক্যালি আমি চেয়েছিলাম যেই রুমটায় মা ছেলে থাকতেন, একদম দোতলার নিচে সিঁড়ির ধারে একটি ছোট্ট রুম ছিল, ওখানে রান্নাঘর, পায়খানা, বাথরুম, দেন কল জল সব ফেসিলিটি আছে। তো সেইখানে দিদিভাই বলেন আমি
ওই বাড়িটার সামনে সকালবেলা আমি মানে কোনো সময় ঝাড় টাড় দিতে যেতে, ফুল গাছে জল দিতে নিচে নামলে ওই দিকে আমি যেতাম না, তাকাতামও না। আমার প্রচণ্ড ভয় লাগতো, আমার খুব ভয় করতো। কিন্তু আমি একদিন আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো, ওইখানে মাসিমা আর বাবু থাকতো, মানে মাসিমার ছেলে। আমার ওখানটা খুব ভয় লাগে, আর কিরকম যেন একটা মনের ভিতরটা না, বুকের ভিতর হালকা হয়ে যায়, একটা অদ্ভুত ফিলিংস। তখন আমার হাজব্যান্ড বলল যে দাঁড়াও, আমি একটা কাজ করি, আমি ওইখানটা, আমি ওই ঘরটা একটা ভাড়া দিয়ে দিই। অনেকে আছে কলকাতা শহরে পড়াশোনা করতে আসে, তো অনেকে আহ, একা থাকার জন্য রুম চায়। তো আমার হাজবেন্ডকে আমি বললাম হ্যাঁ হ্যাঁ, তুমি তাই করো, টাকাও আসবে, গল্প করার জন্য একটা সঙ্গী সাথীও পাবো, আর বাড়িতে থাকবে। তো ছেলে, আমার হাজবেন্ড বলল কোনো দেবো না, কারণ ছেলে দেবে না এই কারণে, আমি যেহেতু বাড়িতে একা থাকি। আমার হাজবেন্ড বলল কোনো মেয়ে যদি, সরি, আশেপাশে অনেক কলেজ আছে, বলল অনেকে তো দূর দূরান্ত থেকে আসে, যদি কোনো মেয়ে আসে পেন গেস্ট বা এমনি যদি নিতে চায়, তো আমি দিয়ে দেবো, যা মানে দেবে দেবে। আমি বললাম ঠিক আছে। তো কপালটা আমাদের এত ভালো, আমার হাজবেন্ড যেই দিনকে বলল সেদিনকে ও ওখানে দোকানে দোকানে বাইকে করে গিয়ে ছুটি চলে এসেছিল, দুদিন সবাইকে জানিয়ে দেয়। তো আমার হাজবেন্ড চলে যায় চাকরি জয়েন করতে। ঠিক দুদিন পর খুব ভালো করে মনে আছে, শনিবার হাজবেন্ড আসে, রোববার থাকে, সানডে না সানডে, হ্যাঁ সানডে থাকে, আর মানডে সকালবেলা, সোমবার সকালে বেরিয়ে যায়। বলছে দিদি ভাই, সোমবার দিন আমার হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পর একটি মেয়ে আসে, বেশ রোগা পাতলা, ছোট হাইট, বেটে খাটো, ছিপছিপে গরম, ছিপছিপে গঠন শরীরে আসে। এসে আমার নিচের একদম যে সদর দরজা আছে ওখানে আমার বেল লাগানো আছে, তো বেলটা ও নক করতে থাকে। আমি ওপর থেকে দোতলার দেখলাম। তখন আমি বললাম কে, কাকে চাই? তখন বলছে ম্যাডাম এরকম আপনারা ঘর ভাড়ার জন্য। আমি বলছি ও আচ্ছা আচ্ছা, তুমি ঘর ভাড়া নেবে, দাঁড়াও। আমি খুব উৎসাহ আনন্দ হয়ে নেমে আসি। তো মেয়েটাকে আমি বললাম চলো উপরে চলো, গরমের সময় ছিল, তখন মেয়েটা আমার সাথে উপরে যায়। তো খুব ভালো, মেয়েটার ব্যবহার খুব ভালো। মেয়েটার ডাক নাম ছিল টিয়া, ভালো নাম ছিল, এখানে বললাম না, ডাক নাম টিয়া। তা মেয়েটার সাথে কথাবার্তা হলো, মেয়েটিকে আমি যা ভাড়া বলেছি মেয়েটি তাতেই মঞ্জুর হয়ে যায়। তো আমি বললাম কবে আসবে, ঘরও দেখালাম, পরিষ্কার পরিচ্ছন্ন করা ছিল, তো আমার হাজবেন্ডই করে দিয়েছিলেন আগের দিন। তো মেয়েটি বলল যে ম্যাডাম আমি আজকে ইভিনিংয়ে, আর না হলে পরে কালকে আসবো, আমি আজকে নালে কালকে আমি সকালবেলা ঢুকবো, আর্লি মর্নিং, আর নালে আজকে ইভিনিংয়ে। আমি বললাম ঠিক আছে। মেয়েটি আমাকে অ্যাডভান্সও হাতে দিয়ে চলে গেল। মনটা খুব আনন্দ, যাক একটা মেয়ে পেয়েছি আমার মেয়েরই মতো, মানে খুব মনটা খুশি। পরের দিন সকালবেলায় মেয়েটি তার কিছু দুটো তিনটে জামা, মানে ব্যাগ, জামা কাপড়ের আর কিছু অল্প স্বল্প বাসন টাসন সবই ছিল। বোঝা যাচ্ছে মেয়েটি অন্য কোনো জায়গায় ছিল এরকমই। তা আমি তাকে বললাম যে তোমার যদি কোনো অসুবিধা হয় টিয়া, তুমি আমাকে বলো, ঠিক আছে? আর ম্যাডাম ম্যাডাম করবে না, আন্টি বলে ডেকো। বললো ঠিক আছে আন্টি। যাক, ওর মতো ও থাকতো, পড়াশোনা করতো, ও কলেজে চলে যেত, ইউনিভার্সিটিতে পড়তো কলকাতায়, আবার ও আসতো, এরকম নিজের মতো নিজে থাকতো। হঠাৎ একদিন রাত 3টের সময়, 2:30 থেকে 3টে হবে, খুব চিৎকার চেঁচামেচি কান্নার শব্দ পাচ্ছি, ফোনে কারোর সাথে চিৎকার করে কোনো কথা বলছে। আমি আমার হাজবেন্ডকে বললাম এই টিয়ার গলা না? আমার হাজবেন্ড বলল না, অন্য কেউ, রাস্তা দিয়ে হয়তো অনেকে যায়, তো ড্রিঙ্ক করে ছেলেমেয়েরা করছে, পাশে রোড আছে। তা আমি তখন বললাম যে না, এটা টিয়ার গলা। তখন আমার হাজবেন্ড বলল তুমি টিয়াকে একটা ফোন করো। টিয়াকে ফোন করতে দেখলাম টিয়ার ফোন অত রাতে বিজি। তখন বুঝতে পারলাম চিৎকারটা ফোনে কারোর সাথে টিয়া করছে। আমি সাথে সাথে নিচে যাই, আমার হাজবেন্ডও যায়। যেতে তখন দেখলাম টিয়া খুব ভয় পেয়েছে, দরজা বন্ধ করেই রয়েছে, কিন্তু ঘরে খুব চিৎকার করে কাঁদছে, কিছু বলছে কাউকে। আমি টিয়াকে সব জানতে চাইতে দরজা খোলার পর টিয়া আমাকে বলল যে রুমের মধ্যে একজন বয়স্ক মহিলা ওর মাথায় হাত দিয়ে, মানে মাথা যেরকম টিপে দেয় না, মাথা টিপে দিচ্ছিল। ও নিজে চোখে দেখেছে। আর
আর সব থেকে বড় কথা, আমরা যখন জানতে চাইলাম যে কি বলছো টিয়া, কি করে তোমার তো দরজা বন্ধ ছিল, কিরকম, কাকে দেখেছো, যেরকম ও বর্ণনা দিল সেটা হচ্ছে সেই মাসিমা। এই মাসিমা, আমি টিয়াকে বললাম এটা কি করে হয় টিয়া, এটা তো আমরাও তো বাড়িতে থাকি, আমি তো বলতে পারছি না, বাজে রটে যাবে। তখন টিয়া বলল যে আমি শুয়েছিলাম, আমার ইভিনিং থেকে খুব মাথা যন্ত্রণা করছিল, আমি দুবার বামও লাগিয়েছি মাথায়, কিন্তু আমার ব্যথা কমেনি, আমি কোনো রকম চিবাতে পারছি না, এত মাথা ব্যথা করছে, ওষুধও আমার কাছে নেই, ব্যথার ওষুধটা আমি একটুখানি দূরেই থাকি। তো আমি যাই হোক শুয়েছিলাম, আমার কখন যে ঘুম পেয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়েছি। হট করে আমার যখন মানে ঘুমটা পূর্ণ হয়ে যায়, আমি অঘরে শুয়ে পড়ি, উঠে আমি দেখি যে সাদা একটা শাড়ি পরা, পুরো চুলগুলো পাকা, মানে তার মুখ না আমি পরিষ্কার দেখতে পারিনি, একদম স্পষ্ট না, আর সে কি বিকট, মানে তার হাত আঙুলগুলো না পুরো কুঁকড়ে গেছে। ও টিয়া এগুলো দেখেছে। তারপর টিয়া আমাদের বাড়িতে আর থাকেনি, পরের দিনই ও ঘর ছেড়ে দেয়। 1 মাস মতোই ভাড়া দিয়েছিল, ও বেশি দিন থাকিনি, 8-9 দিন ছিল। এই হচ্ছে আমার বাড়ির ঘটনা। আমাকে দিদিভাই যে ঘরটি অ্যাকচুয়ালি হন্টেড, ওই ঘরটি হন্টেড, দিদিভাইয়ের ঘরটি কিন্তু হন্টেড না, কিন্তু কিছু আভাস দিদিভাই ঘরে থেকে পান। একই তো মানুষের বাড়ি, দিদিভাই বলেছেন আমি যথারীতি কাজ করে দেবো, কোনো অসুবিধা নেই। আজকের ঘটনাটা আমাদের মিতালি ভট্টাচার্যি পাঠিয়েছিলেন কলকাতা থেকে, একটি ওনার বাড়ির সত্য ঘটনা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। একটা প্রশ্ন করলাম, দিদিভাই বাড়িটায় ঢুকেছেন, কিন্তু তার কত বছর আগে বাড়িটি কিনেছিলেন, আর পোস্টিংয়ে দিদিভাই, দাদাভাই আর তার একটি কন্যা সন্তান কোথায় থাকতেন? প্রথমে আমি বলেছিলাম, প্রশ্নের উত্তর কিন্তু চাই চাই। চলো তোমাদের কমেন্টের নামগুলো বলি। যতই হোক গতকাল দিতে পারিনি, গরম, এত গরম আর পারা যাচ্ছে না। আজকে অলরেডি রুমাল নিয়ে বসেছি, কেন বলো তো, এমনি তো গলা বসে রয়েছে, তার মধ্যে যদি গলা আমার ঘামতে থাকে তাহলে আবার ঠান্ডা গরম লেগে যাবে। চলো, প্রথম কমেন্ট করেছো নেহা মাইতি, কিষাণু মান্না, তারপরে অভিরূপ সর্দার। সব সময় কিন্তু আমাদের নেহা মাইতি প্রথম কমেন্ট করে, বোন। আচ্ছা, তারপরে আমাদের কমেন্ট করেছো রিয়েল লাইফ উইথ মনিকা। আচ্ছা, তারপর কমেন্ট করেছো টুকাই বেরা দিদি ভাই। আচ্ছা, তারপর কমেন্ট করেছো পিন্টু ঘোষ। কমেন্ট কারোর পড়ছি না, গরম লাগছে তো। তারপরে বাবা অভিরূপ, আমি যদি এতগুলো চা খাই, দেখো কতগুলো চায়ের কাপ, আমাকে গরমে খুঁজে পাওয়া যাবে তো? একটু লাসি, একটু শরবত, এগুলো তো পাঠাও, ফুডস। তারপরে মিতালি মিস্ত্রি, আসলে চাটা আমি ভালোবাসি তো, জানো তো, তোমার জন্য। হ্যাঁ, আমি তো খাবোই, গরম আমার ধোয়া উঠছে বাবা, গরমে গরম। তারপর নেহা মাইতি, তারপরে টিঙ্কা বণিক, তারপরে প্রদীপ দাস, তারপর প্রদীপ দাস, শিল্পীদি, গীতা দাস, অনেকগুলো লাভ লাভ দিয়েছো দিদিভাই। নীলিমা সিং, স্বপ্না বাজাল দিদিভাই, চন্দনা গোপে, রেশমি ভট্টাচার্য, রেশমি ভট্টাচার্য, রেশমি ভট্টাচার্য, রেশমি ভট্টাচার্য, 4টে। হোয়াইট কিং বনু বলেছে লাভ ইউ টু দিদি। হোয়াইট কিং বলেছে লাভ ইউ দিদি, লাভ ইউ টু বনু দিদি, ঘটনাটা খুব ভালো লাগলো। হ্যাঁ, একদম ঠিক বলেছো। আচ্ছা, তারাপীঠ হন্টেড হোটেল বলো প্লিজ। চলো, কালকে আমি জানিয়ে দিচ্ছি। তারাপীঠের হন্টেড হোটেলের ঘটনাও আছে 3-4টে, আমি ওখান থেকে 2-1টা ঘটনা নিয়ে হোটেলের নামগুলো আমি কালকে জানাচ্ছি, ঠিক আছে? আগাম জানিয়ে দিলাম শোনা কথায়, কালকে আসছে কি না তারাপীঠ হন্টেড হোটেলের নামগুলো। সুজাতা দাস, সন্ধ্যা মণ্ডল, চৈতালি রয়, রত্না সরকার, রূপা দে সোমা দাস পরিবার থেকে, তারপর টুকু সাবারবাল, আব্দুল হক ভাই, টুকু সাবারবাল, তারপরে প্যান্থার গেমিং ওয়াইটি, মৌয়া পাল, তারপরে নন ভাই, টুম্পা মণ্ডল, সেওসি না, শ্রেষ্ঠা দাস, শ্বেতা সাউ। আচ্ছা, শ্বেতা বলেছো আই লাভ ইউ দিদি, আই লাভ ইউ টু বনু। আচ্ছা, উমা ঘোষ, ইয়োর পন্না,
শুভঙ্কর ঘোড়ই, তুলসী টিপাটি, ঘাম এই দিক দিয়ে ওই দিক দিয়ে চুয়ে চুয়ে পড়ছে। তারপর হচ্ছে মধুমিতা মাইত্রী, সবাইকে অনেক অনেক ভালোবাসা, খুব কাছের পরিবারের মানুষ। তোমরা যে যেরকম যেখান থেকেই থাকো না কেন, তোমরা আমাদের সত্যি সত্যি পরিবার বলি তো পরিবার। কোনোদিন দেখা হলে সামনে দিয়ে সেই দিন বুঝতে পারবে দিদিভাই মুখে বলে না, কাজে করেও দেখায়।